আমার মনে হয় প্রতি রাতে ঘুমের মধ্যে কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ডক্টর জুথি নড়ে চড়ে বসলেন। তার সামনে বসা মেয়েটাকে তার প্রথম থেকেই সুবিধার মনে হচ্ছে না। চেম্বারে ঢোকার পর থেকে সে কোনো কথা বলেনি। টানা ২-৩ মিনিট ডক্টর জুথি বারবার তাকে নাম জিজ্ঞেস করেছেন। যদিও হিস্ট্রি ফাইলে রুগীর নাম লেখা থাকে, তবুও কথা শুরু করার জন্য সাধারণত ডাক্তাররা নাম জিজ্ঞেস করে থাকেন। ডক্টর জুথি মোটামুটি বিরক্ত হয়ে যখন মেয়েটিকে বের হয়ে যেতে বলবেন, ঠিক সেই সময় মেয়েটি কথা বলে উঠল। ডক্টর জুথি একটু অবাক এবং বিরক্ত হলেন। তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? 18 বছর। আপনার সমস্যাটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু ঠিকঠাকভাবে বলুন। তার আগে নিজের নামটা বলুন। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, আমার নাম মিমি, মিমি জান্নাত। আমার কিছুদিন ধরে মনে হচ্ছে রাতের বেলা ঘুমের মধ্যে কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। আমার খুব খারাপ লাগে ম্যাম, প্লিজ আমাকে হেল্প করুন। ডক্টর জুথি কি বলবেন বুঝতে পারলেন না। রীতিমতো পাগলের প্রলাপ মনে হচ্ছে। মুখে বিরক্তি এনে ডক্টর জুথি মেয়েটিকে বললেন, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? বিয়ে হয়েছে আপনার? না, আমার বিয়ে হয়নি। ডক্টর জুথি মনে আবারও বিরক্ত হলেন। সম্ভবত তার কথায় কথায় বিরক্তি হওয়ার বাতিক আছে। মিস মিমি, আপনি কি জানেন আমি কিসের ডাক্তার? মিমি থতমত খেয়ে গেল। বলল, জি, আপনি গাইনি বিশেষজ্ঞ। তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন জানতে পারি? আপনি যে সমস্যার কথা বলছেন এর চিকিৎসক আমি নই। আপনি বরং কোনো সাইক্রোটিস্টের কাছে গিয়ে দেখা করুন। মিমি দুঃখী দুঃখী চোখে ডক্টর জুথির দিকে তাকিয়ে রইল। করুণ গলায় পড়ল, পাগলের ডাক্তারের কাছে কেন যাব ম্যাডাম? আমি তো পাগল নই। ডক্টর জুথি এবার একটু থতমত খেয়ে গেলেন। না, মানে আমি আপনাকে পাগল বলিনি, তবে আপনার সমস্যাটা মানসিক। আপনি যেটা বলছেন সেটা কখনো সম্ভব না। যাকেই বলবেন সে এটা নিয়েই হাসাহাসি করবে। একটু থেমে ডক্টর জুথি আবারও বললেন, আপনি এখানে কার সাথে এসছেন? মানে আপনার গার্ডেন কোথায়? মিমি আস্তে করে বলল, আমি একাই এসছি ম্যাম, বাসায় কাউকে কিছু জানাইনি। আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ। আমি তাদেরকে বলার সাহস পাচ্ছি না। টাকা জমিয়ে আমি একাই এসছি আপনার কাছে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ডক্টর জুথি মিমির কথার আগা মাথা কিছুই বুঝতে পারলেন না। বললেন, বুঝলাম না, আপনার বাসায় আপনি জানাননি মানে? আপনার মাকে বলেননি? আর আপনার সমস্যাটা মানসিক, এর সাথে ফ্যামিলি কনজারভেটিভের সম্পর্ক কি? মিমি টেবিলে রাখা পানিটার দিকে তাকালো। ডক্টর জুথি বুঝতে পারলেন মিমির পানির পিপাসা পেয়েছে। তিনি মিমির দিকে পানির গ্লাসটা এগিয়ে দিলেন। মিমি একটু ইতস্তত বোধ করলেই পর মুহূর্তে গ্লাসটা নিয়ে পানিটুকু খেয়ে নিল। কৃতজ্ঞতাপূর্ণ হাসি দিয়ে মিমি বলতে শুরু করলো, ম্যাম, গত 1 মাস ধরে প্রায় প্রতি রাতেই আমার মনে হতো ঘুমের ভেতর কে বা কারা আমার কাছে আসে, আমার জামা কাপড় খোলার চেষ্টা করে। প্রথম প্রথম শুধু চেষ্টা করত, কিন্তু গত 2 সপ্তাহ আগে আমার মনে হলো। মিমি চুপ করে গেল। ডক্টর জুথি এবার আর বিরক্ত হচ্ছে না। কেন যেন তার পুরো ব্যাপারটা জানতে বেশ কৌতূহল হচ্ছে। চেম্বারের বাইরে আরও প্রায় 5-6 জন রোগী অপেক্ষা করছে। মিমি মেয়েটা বেশ সময় নষ্ট করছে, তবুও জুথি কিছু বলছে না। ডক্টর জুথি মিমিকে উদ্দেশ্য করে বললেন, গত 2 সপ্তাহ আগে কি হয়েছে? মিমি জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁটটা ভিজিয়ে নিল। তারপর বলল, সেদিন রাতে আমার মনে হলো কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। আমি খুব চেষ্টা করেছিলাম ওটাকে সরাতে, কিন্তু আমি এক চুলও নড়তে পারছিলাম না। ওই জিনিসটা খুব ভারী ছিল। ডক্টর জুথি অবাক হয়ে গেলেন। বলে, এ কি মেয়ে, এতক্ষণ বলো শারীরিক সম্পর্কের চেষ্টা করে, আর এখন বলছে রীতিমতো শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তাও আবার ঘুমের ভিতর। ডক্টর জুথি মিমিকে বললেন, কিছু মনে করো না, আমি তোমাকে তুমি করি বলছি। এবারে ঠিক করে আসল কথাটা বলো তো, আমার কাছে কেন, মানে একজন গাইনোকোলজিস্টের কাছে কেন এলে? মিমি মাথা নিচু করে রইল। ডক্টর জুথি খেয়াল করলেন মেয়েটার চোখ টলমল করছে। তিনি চেয়ার ছেড়ে উঠে মিমির পাশে এসে দাঁড়ালেন। মিমির কাঁধে হাত রাখতেই আচমকা মিমি উঠেই ডক্টর জুথিকে জড়িয়ে ধরল। ডক্টর জুথি সামান্য চমকে গিয়ে গভীর মমতায় মিমির পিঠে হাত বোলাতে লাগলো। ডক্টর জুথির মেয়ের বয়সও 18। মিমি তার মেয়ের বয়সী। এই মেয়েটির জন্য হঠাৎই তিনি গভীর মমতা বোধ করতে লাগলেন। মিমি কাঁদতে কাঁদতে বলল, ম্যাম, আমার পেটে কিছু আছে, আমি সম্ভবত প্রেগনেন্ট ম্যাম।
ডক্টর জ্যোতি মিমিকে ছাড়িয়ে নিলেন। আর এক গ্লাস পানি রেডি করে তিনি মিমির দিকে ধরলেন। মিমি পানি খেয়ে শান্তভাবে বসলো। ডক্টর জ্যোতি বলল, শান্ত হও মা, আমাকে এবার বলো, তুমি কিভাবে বুঝলে যে তুমি প্রেগনেন্ট? আমার গত 2-3 দিন ধরে প্রচণ্ড মাথা ঘুরছিল, যা খেতাম বমি হয়ে যেত, শরীর খুব খারাপ লাগছিল, আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। যদিও ওটা সন্দেহ করাটাই হাস্যকর আমি জানি, যেখানে সত্যিকারের কোনো পুরুষ আমার সংস্পর্শে আসেনি, সেখানে শুধুমাত্র ঘুমের ভিতর শারীরিক সম্পর্কের অনুভূতি অনুভব করে নিজেকে প্রেগনেন্ট ভাবা অত্যন্ত হাস্যকর। কিন্তু তবুও মনের খচখচানি দূর করতে আমি গতকাল প্রেগনেন্সি কিট দিয়ে ইউরিন চেক করেছি। আর ডক্টর জ্যোতি মিমির মুখের কথা কেড়ে নিয়ে বললেন, আর দেখলে প্রেগনেন্সি কিটে রেজাল্ট পজিটিভ আসলো, তাই তো? হ্যাঁ। ডক্টর জ্যোতি হাসলেন, বললেন, প্রেগনেন্সি কিট পজিটিভ আসলেই প্রেগনেন্ট হয় না বোকা মেয়ে। এই কিট অত্যন্ত ফালতু। অবিবাহিত মেয়েও ইউরিন চেক করলে মাঝে মাঝে পজিটিভ দেখায়। কিন্তু সত্যি তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এসব ইউরিন টেস্টের রেজাল্ট বেশিরভাগ সময় ভুল আসে। মিমি ইতস্ততভাবে বলল, জানি ম্যাম, কিন্তু কেন যেন আমি পেটের ভেতর কোনো কিছুর অস্তিত্ব টের পাই। ওটা তোমার মনের ভুল মিমি। মাত্র 2 সপ্তাহে কোনো ভ্রূণের অস্তিত্ব খুব একটা টের পাওয়ার কথা না। তবুও ম্যাম, একটা আল্ট্রাসোনোগ্রাফি যদি করতেন খুব উপকার হতো। চিন্তায় কয়েক রাত ঘুমাতে পারছি না, প্লিজ ম্যাম। ডক্টর জ্যোতি কিছু একটা ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি আল্ট্রাসোনোগ্রাফির কথা লিখে দিচ্ছি, পাশের রুমে গিয়ে টেস্ট করিয়ে এসো। মিমি একবার কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে ডক্টর জ্যোতির দিকে তাকিয়ে পাশের রুমে টেস্ট করাতে চলে গেল। ডক্টর জ্যোতির হাতে মিমির তলপেটের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তিনি রিপোর্ট হাতে নিয়ে থ হয়ে বসে আছেন। 10 বছরের ডাক্তারি অভিজ্ঞতায় তিনি কোনোদিন যা দেখেননি আজ তা দেখছেন। ডক্টর জ্যোতির কপালে বিন্দু বিন্দু ঘাম। বেল বাজিয়ে পিএসকে ডেকে বললেন, মিমিকে ভিতরে পাঠিয়ে দিতে। মিমি ঢোকার আগে ডক্টর জ্যোতি কলিগ ডাক্তার অনুপমকে ফোন দিয়ে এমার্জেন্সি চেম্বারে আসতে বললেন। ডক্টর অনুপমের হাতে 18 বছর বয়সী অবিবাহিতা মেয়ে মিমির তলপেটের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট। এই মিমি মেয়েটি তার কলিগ ডক্টর জ্যোতির পেশেন্ট। ডক্টর অনুপম ভিতরে ভিতরে প্রচণ্ড অবাক। আল্ট্রাসোনোর কাগজটিতে অস্পষ্ট কালচে ধোঁয়ার মতন কিছু দেখা যাচ্ছে। ধোঁয়াটা কেমন মানবাকৃতি অবয়বের মতন। দুটো ছোট ছোট হাত আর দুটো ছোট ছোট পা অভয় পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে তা রক্ত মাংসের নয়, বরং ধোঁয়ার তৈরি। ডক্টর অনুপম এবং ডক্টর জ্যোতি বেশ অনেকক্ষণ ধরে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখলেন। তারা দুজনেই কোনোভাবেই বুঝতে পারছেন না জরায়ুর ভিতর এমন জিনিস কিভাবে থাকতে পারে। দ্বিতীয়বারের মতন মিমিকে আবারও আল্ট্রাসাউন্ডের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ডক্টর অনুপম জ্যোতিকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে কি বলছে? মানে কতদিন আগে সম্পর্ক হয়েছে? 2 সপ্তাহ আগে হয়েছে বলছে। আর তোমাকে তো আগেও বললাম। মিমি বলছে তার সাথে কেউ ঘুমের ভিতর শারীরিক সম্পর্ক করছে। আমার তো প্রথম থেকেই কিচ্ছু বিশ্বাস হয়নি। এই বয়সী মেয়েরা আবেগী হয়। প্রথমে ভেবেছিলাম বয়ফ্রেন্ড ঘটিত কোনো ব্যাপার, ধামাচাপা দেওয়ার জন্য গল্প বানাচ্ছে, কিন্তু এখন তো রীতিমতো কোনো ডিসিশনই আসতে পারছি না। জরায়ুর ভিতর মানব ভ্রূণ ছাড়া অন্য কিছুর অস্তিত্ব চিকিৎসা বিজ্ঞান কল্পনাতে করতে পারে না। ডক্টর অনুপম ভুরু কুঁচকে রইলেন। তার হাতে এখনও আগের রিপোর্টটি। তিনি ডক্টর জ্যোতিকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা জ্যোতি, ধরে নিলাম এটা একটা মানব ভ্রূণ, কিন্তু সেখানেও তো একটা প্রশ্ন থেকে যায়। মাত্র 2 সপ্তাহের ভ্রূণে হাত পায়ের অবয়ব আসা অসম্ভব। 2 সপ্তাহে কেবল একটা মাংসপিণ্ডর ছবি আসার কথা। ডক্টর জ্যোতি একটু ভেবে বললেন, এটা আমি নিজেও ভেবেছি অনুপম। এমনকি আমি তো চাইছিলামই না যে এখন আল্ট্রাসোনো হোক, কেননা ভ্রূণের বয়স অনেক বেশি কম। 4-5 মাস বয়সের আগে আল্ট্রাসোনো করলে ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে। অথচ দেখো, সেখানে একবার নয় বরং 2বার আল্ট্রাসোনো করতে হয়েছে। কে জানে আরও কয়বার করাতে হবে। দ্বিতীয় রিপোর্টটা আসুক, তারপর আমরা ভেবে দেখব যে নেক্সট স্টেপে কি নেওয়া যেতে পারে। মেয়েটার মাকে জানানো উচিত বলে মনে হচ্ছে, তুমি কি বলো? ডক্টর জ্যোতি বুঝতে পারলেন না কি বলবেন। মিমি মেয়েটা এতদূর যখন একাই এসছে, তখন মনে হচ্ছে বাসায় জানানোতে নিশ্চয়ই সমস্যা আছে। মেয়েটাকে আপাতত সাবালিকা বলা চলে। 7-5 ভেবে ডক্টর জ্যোতি অনুপমকে বললেন, আপাতত থাকুক, আর একটু দেখি ঘটনাটা কোন দিকে যাচ্ছে, তারপর ভাববো মিমির বাড়ির লোককে জানাবো কিনা। জরুরি ভিত্তিতে দ্বিতীয় আল্ট্রাসোনোগ্রাফের রিপোর্টটাও চলে এলো।
প্রথম রিপোর্ট এবং পরের রিপোর্ট পাশাপাশি রাখা হলো। একটু পার্থক্য দেখা যাচ্ছে। আগের চেয়ে দ্বিতীয়টার ধোঁয়াটে জিনিসটা আরও কালচে লাগছে। ডক্টর অনুপম ভুরু কুঁচকে রিপোর্ট দেখছেন। গাইনোকোলজিস্ট হিসাবে ডক্টর অনুপমের বেশ সুপরিচিত। পেশেন্টের কোনো অবস্থাতেই তিনি বিচলিত হন না, বরং ঠান্ডা মাথায় সমাধান করতে পারেন বলেই তার এত সুনাম। এই মুহূর্তে তার নিজের ওপর রাগ হচ্ছে, কারণ তিনি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারছেন না। ডক্টর জ্যোতি মনে করছেন একটু ভয়ে ভয়েই আছেন। এমনিতেই জ্যোতি খুবই ধার্মিক মাইন্ডেড মহিলা, তাই না চাইতেও তার মনের ভেতর প্যারানর্মাল চিন্তা ভাবনা আসছে। ডক্টর অনুপম মিমির সাথে কথা বলার জন্য সিদ্ধান্ত নিলেন। মেয়েটার মানসিক অবস্থা তার বোঝা দরকার। ডক্টর অনুপম গাইনোকোলজিস্ট হলেও সাইকোলজি ছিল তার প্রিয় সাবজেক্ট। মানুষের মাইন্ড কন্ট্রোল করে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার ব্যাপারটা তার কাছে আয়ত্তে আছে। মিমিকে বেশ কয়েকটা প্রশ্ন করবেন বলে ঠিক করলেন তিনি। মনে মনে প্রশ্নগুলো গুছিয়ে নিলেন। জ্যোতি, তুমি মিমি মেয়েটাকে আমার চেম্বারে পাঠিয়ে দাও, আমি একটু কথা বলতে চাচ্ছি ওর সাথে। ডক্টর জ্যোতি মাথা নাড়লেন। অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মিমিকে ডক্টর অনুপমের চেম্বারে যাওয়ার কথা বললেন। ডক্টর অনুপম মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। কেমন জড়সড় হয়ে বসে আছে মেয়েটি। চোখের নিচে কালসিটে পড়ে গেছে। চোখের নিচের কালি, ফ্যাকাশে মুখ, শুষ্ক ঠোঁট আর চোখে মুখে চিন্তার ছাপ নিয়েও মেয়েটিকে অপূর্ব লাগছে। ডক্টর অনুপম চোখ নামিয়ে নিলেন। মেয়েটির সাথে সামান্য সহজ হওয়ার চেষ্টা করলেন। তোমার নাম মিমি? মিমি ওপরে নিচে থেকে মাথাটা তুলল। কেমন আছো মিমি? ডক্টর অনুপম হাসলেন। চমৎকার হাসি। এই ধরনের হাসি অপরপক্ষকে সহজেই বুঝিয়ে দেয় ভয় পাওয়ার কিছু নেই, যা মানুষকে সহজ হতে সাহায্য করে। মিমির জড়তা কাটল। সে অনেকটা সহজ হলো। ভদ্রতা সূচক হাসিয়ে দিল। ডক্টর অনুপম বলেন, মিমি, তোমার বাসায় কে কে আছেন? আমার আম্মু, আব্বু, ছোট ভাই। বাইরের কেউ নেই? মানে অন্য কোনো নিকট আত্মীয় থাকেন বা মাঝে মাঝে বাসায় আসা যাওয়া করেন, এমন কেউ আছে? মিমি বামে ডানে মাথা নেড়ে জানালো, এমন কেউ নেই। ডক্টর অনুপম বেল বাজিয়ে পিয়নকে ডেকে অফির কথা বললেন। কফি খেতে খেতে এসব আলোচনার সুবিধা হয়। ডক্টর অনুপম বলেন, এখন আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। তোমার ভয় পাওয়ার দরকার নেই। ইচ্ছে হলে উত্তর দেবে, ইচ্ছে না করলে দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো? বলি তিনি আন্তরিকভাবে হাসলেন। মিমি ইশারায় বোঝালো সে উত্তর দেবে। আচ্ছা মিমি, তোমার বাবা বেশি সুন্দর নাকি মা? এমন প্রশ্ন বোধহয় মিমি আশা করেনি। সে কিছুটা অবাক হলো। তারপর বলল, আমার বাবা মা দুজনেই সুন্দর। কিন্তু কেন? ডক্টর অনুপম মিষ্টি করে হেসে বলেন, এজন্যই তুমি বেশি সুন্দর। এবার বোঝা গেল। মিমি বেশ লজ্জা পেল। ফর্সা গাল লাল হয়ে গেছে। অনুপম সেটা খেয়াল করলেন। কফি চলে এসছে। মিমির সামনে কফি রাখা হলে মিমি হাত বাড়িয়ে কফিটা নেয়। এক্ষেত্রে ডক্টর অনুপমের সাদাসাদি করতে হলো না। কফি খুব পছন্দ নাকি মিমি? মিমি সামান্য বিব্রত হলো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, রাত জাগলে প্রায় কফি খেতাম, অভ্যাস কিংবা আসক্তি টাইপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা মিমি, তুমি তো বেশ সুন্দরী, বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই? মিমি মলিনভাবে হেসে জবাব দিল, না স্যার, আমার কোনো অ্যাফেয়ার নেই। ডক্টর অনুপম এবার সামান্য ঝুঁকে মিমিকে ভারী গলায় প্রশ্ন করলেন, কোনোদিনও কি কারোর সাথেই ছিল না? মিমি তড়িৎ বেগে ডক্টর অনুপমের দিকে তাকালো। বেশ অনেকটা কফির ছলকে মিমির ড্রেসে পড়লো। মিমি নিজেকে সামলে নিয়ে বলল, না, আমার সাথে কোনো মানুষের অ্যাফেয়ার ছিল না। মিমির নিজেকে দ্রুত সামলে নেওয়া ডক্টর অনুপমের চোখ এড়ালো না। তিনি আপন মনেই হাসলেন। তারপর মিমিকে বলেন, তুমি আমার সাথে আর কথা বলতে চাইছো না? ঠিক আছে, সমস্যা নেই। আপাতত তুমি ডক্টর জ্যোতির কাছে যাও। মিমি ভুরু কুঁচকে ফেললো। তারপর বলল, কে বললো আমি কথা বলতে চাচ্ছি না? আমি তো আপনার সব কথার জবাব দিচ্ছি। ডক্টর অনুপম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিমিকে উদ্দেশ্য করে বললেন, আমি চাইলে তোমার এই প্রশ্নের জবাব না দিলেও পারতাম, কিন্তু আমি দেব, যাতে তুমি আমার সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারো। একটু থেমে তিনি আবারও বললেন, তুমি চেয়ারে বসে আছো আমার দিকে মুখ করে, কিন্তু তোমার পা দুটো ডান দিকে, বেশ খানিকটা আগানো, আর ডান দিকে রয়েছে দরজা। তোমার পায়ের ভঙ্গি বলে দিচ্ছে যে তুমি উঠতে চাইছো। মিমি মনে মনে চমৎকৃত হলো। ডক্টর অনুপমকে সাথে সাথেই তার মনে ধরে গেল। লোকটার সেন্স অফ হিউমার অসাধারণ। মিমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর চেম্বার থেকে বেরিয়ে গেল। মিমি বের হওয়ার সাথে সাথে মিমির একটা কথা ডক্টর অনুপমের মনে খচখচ করে উঠল। তার কপালে চিন্তার রেখা দেখা দিল। তিনি একটা মেডিকেল টেস্টরিকে ডক্টর জ্যোতির চেম্বারে পাঠিয়ে দিলেন। মিমি কারোর সাথে কোনোদিন কোনো রকম সম্পর্ক হয়েছে কিনা সেটা এই টেস্টের মাধ্যমে জানা যাবে। ডক্টর অনুপম চেহারে বসবেন, ঠিক সেই সময় বাইরে থেকে কারোর আর্তনাদ ভেসে আসলো। তিনি হন হন করে চেম্বার থেকে
থেকে বেরিয়ে এলেন ডক্টর অনুপমের চেম্বারের বাইরে। সামনে মেঝেতে মিমি পড়ে আছে, তার সারা শরীর সমান তালে কাঁপছে, চোখ উল্টে গেছে, গলা কাটা মুরগির মতন মেয়েটা ছটফট করছে, মুখ দিয়ে হালকা ফেনাও বের হচ্ছে, কেমন যেন গো গো আওয়াজ করছে। মিমির পাশে আর একটা মধ্যবয়স্ক মহিলা চিৎকার করছে। মহিলার চিৎকারে আশেপাশের লোকজন এসে ভিড় জমালো। ইতিমধ্যে ডক্টর অনুপমও বাইরে চলে এসছে। ভিড়ের মধ্যে এক মহিলা সবাইকে কুসংস্কার বোঝাচ্ছেন। ডক্টর অনুপম প্রচণ্ড বিরক্ত হলেন। হাসপাতালে থাকা অবস্থায় একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, কোথায় লোকজন ডাক্তারকে ডাকবে তা না করে চিৎকার চেঁচামেচি করে পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলেছে। ডক্টর অনুপম মিমির কাছে গিয়ে বসলেন, শারীরিক ঝাঁকুনি থামানোর চেষ্টা করলেন। বৃদ্ধ মহিলা ডক্টর অনুপমকে উদ্দেশ্য করে বলেন, বাবা ধৈর্য না, এগুলো জিনের কারবার। ডক্টর অনুপম আস্তে আস্তে রেগে যাচ্ছেন। নার্সরা চেষ্টা করেও লোকজন সরাতে পারছে না, সবাই যেন দাঁড়িয়ে মজা দেখছে। ডক্টর অনুপম এবার প্রচণ্ড জোরে ধমক লাগালেন। মুহূর্তের মধ্যেই চারপাশ নীরব হয়ে গেল। শুধু বৃদ্ধ মহিলাকে বিড়বিড় করতে দেখা গেল। মিমিকে স্ট্রেচারে তুলে একটা বেডে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হলো। ডক্টর জ্যোতি ডক্টর অনুপমকে উদ্দেশ্য করে বলেন, মেয়েটার তো মৃত্যু রোগ আছে অনুপম। তাই তো দেখছি। এক কাজ করো জ্যোতি, মেয়েটার বাসায় ফোন দাও। মিমি আপাতত কথা বলার মতন অবস্থায় আছে, নার্সকে বলো ওর থেকে বাসার নাম্বারটা কালেক্ট করতে। ডক্টর জ্যোতি সামান্য ভেবে বললেন, আচ্ছা আমিই যাচ্ছি। নার্সকে মিমি বাসার ফোন নাম্বার দেবে বলে মনে হয় না, আমি যাচ্ছি ওর কাছে। ঠিক আছে যাও। মিমি অস্থিরভাবে বেডের এপাশ ওপাশ করছে। অনেকটা দেরি হয়ে গেছে, এবার তার বাসায় ফেরা দরকার। ডক্টর জ্যোতি মিমির কাছে আসলেন। মিমির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, এই মেয়ে, তুমি তো বেশ ভয় পাইয়ে দিলে সবাইকে। তোমার মৃগী আছে? মাই গড, আমি তো এই রোগটাকে খুব ভয় পাই। প্রত্যুত্তরে মিমি কিছু বলল না, সামান্য হাসলো। ডক্টর জ্যোতি আবারও বললেন, আচ্ছা মিমি, তোমার বাসার কারোর ফোন নাম্বার দাও, তাদেরকে এখানে আসতে বলি, এসে তোমাকে নিয়ে যাক। মিমি আঁতকে উঠল, ম্যাম প্লিজ, আমার বাসায় এগুলো জানানোর দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো, প্লিজ ম্যাম। আরে মেয়ে শোনো, তুমি যেটা বলতে মানা করেছো সেটা বলবো না, নো ওয়ারি, দাও নাম্বারটা। মিমি শোয়া থেকে উঠে বসলো, বেড থেকে নেমেও দাঁড়ালো। দেখুন ম্যাম, আমি সম্পূর্ণ ঠিক আছি এখন, বাসায় বলতে হবে না, আমি নিজেই চলে যাব। আপনি বরং আমাকে বলুন আল্ট্রাসোনোগ্রাফি কি আসলো, মানে আসলেই কি কিছু আছে আমার গর্ভে? ডক্টর জ্যোতি কি বলবেন বুঝতে পারলেন না। ডক্টর অনুপম আর একটা টেস্ট দিয়েছে, তুমি বরং ওটা আগে করো, তারপর জানাবো তোমাকে। এখনই করিয়ে ফেলো নাকি আমি বলে দিচ্ছি এমার্জেন্সি করিয়ে দিতে? একটু ভেবে মিমি বলল, না ম্যাম, আজ দেরি হলো খুব, আমি কাল আসবো আবার, আজ যাই। বলেই অনুমতির অপেক্ষা না করেই মিমি বেরিয়ে গেল। ডক্টর জ্যোতি একবার ভাবলেন আটকাবেন, তারপর কি ভেবে আর আটকালেন না। হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় ডক্টর অনুপম জ্যোতিকে বললেন, আমার তোমার সাথে মিমির বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলার ছিল, তোমার ড্রাইভারকে আসতে বলার দরকার নেই, আমার গাড়িতে চলো, যেতে যেতে আলোচনা করা যাবে। ঠিক আছে, সমস্যা নেই। গাড়িতে উঠতেই জ্যোতি জিজ্ঞেস করলো, কি যেন বলবে বলছিলে, বলো। আচ্ছা জ্যোতি, তোমাদের শুনলাম এক ধরনের জিন আছে যারা সুন্দর মেয়েদের সাথে ঘুমের ভিতর শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, এটা কি সত্য? ডক্টর জ্যোতি নিঃশ্বাস ফেললেন। তিনি আগেই সন্দেহ করেছিলেন ডক্টর অনুপম এই কথাটাই জিজ্ঞেস করবে। জিন শারীরিক সম্পর্ক করবে এটা বিজ্ঞান মানে না। ইনফ্যাক্ট বিজ্ঞান তো জিন জাতির অস্তিত্বটাকেই মানে না, মানার কথাও না। তুমি তোমার মতের কথা বলো। হ্যাঁ আছে। তাহলে তোমার কি মনে হয় রাতে ঘুমের ভেতর এই ধরনের জিন এসে মিমির সাথে সম্পর্ক স্থাপন করে গেছে? আচ্ছা, এতে কি প্রেগনেন্ট হওয়া পসিবল? মানে জিন আর মানুষ সম্পূর্ণ ভিন্ন জাতি যতটা আমি শুনেছি, এদের মিলনে বাচ্চা হতে পারে, ব্যাপারটা কেমন হাস্যকর না? না মানে তাহলে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তো শুনতাম এমন খবর। জ্যোতি আবারও নিঃশ্বাস ফেলল। ডক্টর অনুপম কি রসিকতা করছেন নাকি সিরিয়াসলি কথাগুলো বলছে আমি ঠিক জানি না, তবে আমাদের উচিত মেডিকেল টার্মগুলো ফলো করা এবং সেই অনুযায়ী আগানো। ডক্টর অনুপম বললেন, বেশ, দেখা যাক কি হয়। তোমার বাসা চলে এসছে, যাও তাহলে, কাল দেখা যাবে, বাই। জ্যোতি জবাব দিল না, গাড়ি থেকে বেরিয়ে বাসায় ঢুকে গেল। মিমি নিজের বিছানায় শুয়ে পেটের উপর হাত দিয়ে আনমনা হালকা করে চাপ দিচ্ছে। এটা সে কেন করছে নিজেও জানে না। একটু আগেই তার মা মশারি টাঙিয়ে রুমের লাইট অফ করে দিয়ে গেছেন। গত কয়েক সপ্তাহের ঘটনাগুলো ভাবছে মিমি। কি বিশ্রী অনুভূতি! ঘুমের ভেতর খুব বাজেভাবে তাকে স্পর্শ করে, শক্ত করে বিছানার সাথে চেপে ধরে,
মিমির প্রথম প্রথম স্বপ্ন মনে হতো। সে ভেবেছিল আগের মতোই এটাই স্বপ্ন, কিন্তু পরে সে বুঝতে পারে এটা স্বপ্ন না। স্বপ্ন হলে যে জিনিসটা তার সাথে এমন করে, মিমি তাকে দেখতে পেত। হাজার চেষ্টা করেও মিমি ওই সময় চোখ খুলতে পারে না। তবে মিমি জানে ওই জিনিসটা দেখতে কেমন, কারণ এর আগে স্বপ্নে বহুবার এটা তাকে তাড়া করেছে। মিমির প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু সে ভয়ে ঘুমাতে পারছে না, কারণ এখনও ওটা আসে, এসে বাজেভাবে তাকে স্পর্শ করে। গতকাল রাতে মিমি মাঝ রাতে জেগে আবিষ্কার করেছিল তার পরনের জামাটা খোলা। তারপর সারা রাত লাইট জ্বেলে বসেছিল, বাকি রাত জেগেই কাটিয়েছিল। এসব কথা সে কাউকে বলতে পারে না, কাকেই বা বলবে? একজনকে বলতো, সেও তো হারিয়ে গেল। যেদিন সে হারিয়ে গেল তার পরদিন থেকেই বাজে জিনিসটা তাকে ঘুমের ভিতর জ্বালাতন করে। মিমি চোখ বন্ধ করে খুব অস্পষ্টভাবে দুবার বলল, কোথায় তুমি নীল? তুমি কোথায়? আমার যে তোমাকে খুব দরকার। মিমি চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে বালিশে পড়ল। মিমি কখন ঘুমিয়ে পড়েছে তা সে টের পায়নি। মাঝরাতে অনেকদিন পর মিমি সেই পুরনো স্বপ্নটা দেখল। ঘুমের ভেতরেই সে আনন্দে ছটফট করতে লাগলো, আবার পরক্ষণেই তার মুখে বিষাদের ছায়া দেখা দিল। ঘুমের মধ্যেই বিড়বিড় করতে করতে আচমকায় চিৎকার করে মিমি জেগে উঠল। লাইট জ্বালাতেই মিমি অবাক হয়ে দেখল পুরো বিছানা রক্তে ভেসে যাচ্ছে। মিমি প্রচণ্ড অবাক হয়ে লক্ষ্য করল যে তার সামনে বসে থাকা ছেলেটা পুরো নীলের মতন দেখতে, যে নীলকে এতদিন সে স্বপ্নে দেখে এসছে। কোকড়া চুল, ফর্সা গোল মুখ, হালকা দাড়ি, বুদ্ধিদীপ্ত চোখ, হুবহু একরকম। মিমি কি করবে বা বলবে সে বুঝতে পারল না। সকাল সকাল মিমি হাসপাতালে এসেছিল গতকালের মেডিকেল টেস্ট দুটো করাতে। ডক্টর অনুপম তাকে চেম্বারে ডেকেছিল। ভিতরে ঢুকতেই পিছন থেকে এক তরুণকে দেখতে পায় মিমি। ডক্টর অনুপম মিমির সাথে তরুণের পরিচয় করিয়ে দেয়। মিমি, ও আমার বড় ভাইয়ের ছেলে। তুমি ওর সাথে কিছুক্ষণ কথা বলো, তোমার সমস্যাগুলো বুঝবে। মিমি মাথা নাড়িয়ে সায় দেয়। ডক্টর অনুপম চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার পর মিমি ঠিকভাবে ছেলেটার দিকে তাকায়। তাকিয়েই আবিষ্কার করে ছেলেটা নীলের মতন। নীলের মতন না, নীলই এটা। কেমন অদ্ভুত অনুভূতি কাজ করছে মিমির মনে, কেমন একটা ঘোরের ভিতর আছে সে। হাই মিমি, কেমন আছেন আপনি? জি ভালো। হুম, ভালো থাকলে আমাকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করতেন আমি কেমন আছি। জিজ্ঞাসাই তো করলেন না। ছেলেটার হাসির শব্দে মিমির ঘোর কাটলো। সেও হেসে দিল। সাথে সাথেই মিমি খানিকটা লজ্জা পেল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সরি, আপনি কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি। আমার নাম মিমি মুখের কথা কেড়ে নিয়ে বলল, আপনার নাম নীল, তাই না? ছেলেটা অবাক হলো। আমার নাম নীল মানে? আমি কি আমার নাম বলেছি নাকি? আপনাকে কে বললো আমার নাম নীল? মিমি কি জবাব দেবে বুঝতে পারল না। খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর কোনোভাবে নিজেকে সামলে বলল, আমার মনে হলো আপনার নাম নীল। কেন মনে হলো জানি না আসলে। তাই বুঝি? যদিও আমার নাম নীল নয়, আমার নাম নীরব। মিমি কপাল কুঁচকে তাকালো। তার চোখের দৃষ্টি বলছে সে হিসাব মেলাতে পারছে না। নীরব বোধ হয় সেটা বুঝতে পারলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত অবাক হওয়ার দরকার নেই। আপনি চাইলে আমাকে নীল বলে ডাকতেই পারেন। মিমি চোখ মুখ শক্ত করে ফেলল। কোনো প্রয়োজন নেই, শুধু শুধু আপনাকে নীল বলে কেন ডাকবো? মিমির খুব রাগ লাগছে, অথচ এখানে রাগের কিছুই নেই। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। নীরব মিমির সামনে এক গ্লাস পানি রাখলো। মিমি গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক পানি খেলো। দ্বিতীয়বার গ্লাসটা হাতে নিতে গিয়েও সে আর নিল না। নীরব পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। সদ্য পাশ করে বের হলেও তার দক্ষতা অসাধারণ। মিমিকে সে প্রথম থেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তবে মিমিকে সে একবারও বুঝতে দেয়নি এটা। নীরব কয়েকটা সিদ্ধান্তে পৌঁছালো। প্রথমত, মেয়েটি অতিরিক্ত রূপবতী। অতিরিক্ত মানে বেশি অতিরিক্ত। 100 মেয়ের সাথে দাঁড়ালে সবার আগে এর দিকেই চোখ যাবে। এইটাই রূপবতী মেয়েরা খুব ভালো করে জানে যে জগতের সব পুরুষই এদের জন্য পাগল। কামনায় পুরুষরা এমনই নারী চায়। এরা পুরুষদের খুব একটা পাত্তা দেয় না। এরা নিখুঁত, পারফেক্ট, বেস্টের চেয়েও বেস্ট খোঁজে। নীল নামের কোনো ছেলেকে মিমির বেস্টের চেয়েও বেস্ট মনে হয়েছে, কিন্তু খুব সম্ভবত নীল নামক ছেলেটির সাথে বাস্তবে তার পরিচয় নেই। হতে পারে শুধু ফোনে কথা হয়েছে। হয়তো সে নীলের দেওয়া বর্ণনায় নীরবের চেহারার সাথে মিল খুঁজে পেয়েছে মিমি, তাই হুট করেই নীরবকে নীল ভেবেছে সে। দ্বিতীয়ত, নীরবের চাচা ডক্টর অনুপমের কথা অনুযায়ী মেয়েটা দাবি করছে যে তার সাথে ঘুমের ভেতর কেউ শারীরিক সম্পর্ক করে।
কিন্তু সেটা মানুষ নয়, অন্য কিছু। কিন্তু এই অন্য কিছুটা আবার কি? মিমির এপিলেপসি আছে, মৃগীরোগ, মারাত্মক রোগ। তাছাড়া মেয়েটির সম্ভবত ইনসোমেনিয়া আছে, তার কফির প্রতি নেশা আছে। এপিলেপসি রোগীদের ক্ষেত্রে টনিক ক্লোনিক কমন ব্যাপার। অনেকেই নিজেকে প্রেগনেন্ট মনে করে। এই সময় অনেকেরই দীর্ঘদিন পেট ফুলে যায়, বমি পায়, মাথা ঘোরে, বাচ্চার নড়াচড়া পর্যন্ত অনেকে টের পায়। এটা মূলত একটা মানসিক রোগ, যাকে মেডিকেলের ভাষায় ফ্যান্টম প্রেগন্যান্সি বলা হয়। রোগীর শরীরের ইন্ট্রোজেন, প্রোজেস্টেরন এসব হরমোন সিক্রেশনের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় রোগীর শরীরে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ দেখা দেয়। মিমির ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছে। এই মুহূর্তে নীরব এ ব্যাপারে নিশ্চিত। আল্ট্রাসাউন্ডে পরপর দুবার ধোঁয়াটে অবয়ব আসার একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলো নীরব। হতেই পারে মেশিনের সমস্যা ছিল। আজকের রিপোর্টটা দেখলেই বোঝা যাবে। নীরবতা ভেঙে নীরব বলে উঠল, আচ্ছা মিমি, আপনি আমাকে প্রথম থেকে সব বলবেন প্লিজ। আশা করি কিছু লুকাবেন না। আমি আপনাকে হেল্প করতে চাইছি। মিমি কয়েক সেকেন্ড কিছু একটা ভাবলো, তারপর বলতে শুরু করলো, আসলে আগে সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ 1 মাস আগে থেকে আমার মনে হতে থাকে ঘুমের মধ্যে কেউ আমাকে বাজেভাবে স্পর্শ করে, আমার কাপড় খোলার চেষ্টা করে। আমি প্রথমে স্বপ্ন ভাবতাম, পরবর্তীতে বুঝতে পারি এটা স্বপ্ন না, সত্যি। গত 2 সপ্তাহ আগে ওই জিনিসটা আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে, আর তারপর থেকেই আমার মনে হতে থাকে আমি প্রেগনেন্ট। চেক করানোর জন্য আমি হাসপাতালে ডক্টর জ্যোতি ম্যামের কাছে আসি। গত 2বার আল্ট্রাসাউন্ড করানোর হয়েছে আমার, আজকেও একবার করানো হলো, কিন্তু কি রিপোর্ট আর বৃত্তান্ত তা আমাকে জানানো হয়নি। এক নিঃশ্বাসে বলে গেল মিমি। নীরব চুপচাপ শুনল। এতটুকু আমি নিজেও জানি, বাকিটুকু বলুন। মিমি একটু অবাক হলো। বাকিটুকু মানে? নীরব মিমির চোখের দিকে তাকিয়ে বলল, নীলকে। মিমি চোখ নামিয়ে নিয়ে বলল, কেউ না, আমি জানি না নীলকে। দেখুন মিমি, আমাকে বিশ্বাস করতে পারেন, প্লিজ বলুন নীলকে। আপনার বয়ফ্রেন্ড কোথায় থাকে সে? স্বপ্নে। নীরবের গলায় তাচ্ছিল্যের সুর। মিমি আবারও বলল, জি, স্বপ্নে। পুরো ব্যাপারটা আমাকে বলুন তো প্লিজ। মিমি বলতে শুরু করলো, প্রায় বছরখানেক আগে আমি প্রথম সেই স্বপ্নটা দেখি। স্বপ্নের আকাশটা লাল রঙের। স্বপ্নে নাকি রং থাকে না, কিন্তু আমার স্বপ্নে ছিল রঙিন। চারিদিকে ধুধু প্রান্তর, মাত্র একটা সবুজ গাছ ছিল সেখানে। প্রথম প্রথম আমি স্বপ্ন দেখতাম আমি সেই গাছটার নিচে বসে কান্না করছি। পুরো জায়গাটায় আমি একাই থাকতাম, আর কেউ ছিল না। ঘুমের মধ্যেই আমার খুব ভয় লাগতো, কেমন গায়ে কাঁটা দিত। তারপর প্রায় 1 মাস স্বপ্ন দৃশ্য পাল্টে গেল। এরপর কিছুদিন স্বপ্নে দেখলাম আমি গাছের নিচে বসে আছি। আমার থেকে অনেকটা কালো একটা জন্তু থাবা গেড়ে বসে আছে। জন্তুটার সারা শরীরের লোম, কিন্তু মুখটা মানুষের মতন। ঠোঁটের জায়গাটা খানিকটা উঁচু, অনেকটা কুকুরের মতন। মাথায় কোনো চুল নেই। জন্তুটা জিহ্বা বের করে স্বপ্নের ভিতর আমার দিকে তাকিয়ে থাকতো। জিহ্বা থেকে লালা পড়তো। বেশ কয়েকদিন এরকম স্বপ্ন দেখতাম। তারপর আবারও স্বপ্ন দৃশ্য পাল্টালো। মিমি থামলো। নীরব পানির গ্লাসটা আবারও মিমিকে দিল। এবার মিমি পুরো পানিটা খেলো। নীরব বলল, তারপর বলুন, আপনি ভয় পেতেন না? মানে? যেমন বর্ণনা দিলেন তাতে তো ভয় পাওয়ার কথা। মিমি হালকা হেসে বলল, এখনো তো কিছুই বলিনি। তাহলে বলুন। মিমি আবারও বলতে শুরু করলো। এবারে সেই কদাকার জন্তুটা জিহ্বা বের করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ঘুমের ভেতরেই চিৎকার করতাম, কিন্তু বাসার কেউ শুনতে পেত না। আমি গাছের নিচ থেকে উঠতে পারছি না। জন্তুটা যখন ঠিক আমার থেকে 7-8 গজ দূরে, তখন কোথা থেকে একটা ছেলে এলো। খুব সুন্দর একটা ছেলে, কোকড়ানো চুল আর বড় বড় চোখ। ছেলেটা এসেই আমার হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। তারপর আমাকে নিয়ে সেই ফাঁকা মাঠে ছুঁড়তে শুরু করলো। এরপর থেকে এই দৃশ্যটাই আমি স্বপ্নে মাসের পর মাস দেখেছি। সেই কদাকার প্রাণীটা আমাদের তাড়া করে বেড়াচ্ছে, আর আমরা বাঁচার জন্য শুধু দৌড়াচ্ছি। ছেলেটার নাম যে নীল, সেটা কিভাবে জানলেন? মাঝে মাঝে স্বপ্নে আমি আর নীল ওই গাছতলায় বসে টুকটাক কথা বলতাম। নীল অবশ্য বলতো না, আমি একাই বলতাম। ও বলেনি যে ওর নাম নীল। কিভাবে যে জানলাম তাও জানি না। বেশিক্ষণ আমরা কথা বলতে পারতাম না, খুব অল্প সময়। এর মধ্যেই জন্তুটা চলে আসতো, আর আমরা উঠে প্রাণপণে দৌড়াতাম। প্রতিটি সকালে ঘুম থেকে উঠে আমার পা খুব ব্যথা করতো। এক হুজুরের কাছে থেকে শরীর বন্ধ করার দোয়া জেনে নিয়েছিলাম। 3-4 দিন স্বপ্নও দেখিনি তখন। কিন্তু আমি খেয়াল করলাম যে নীলকে না দেখে আমার ভালো লাগে না। আমার মনে হলো আমি নীলের প্রেমে পড়ে গেছি। আমার আশেপাশের কোনো ছেলেকে আর ভালো লাগতো না। এক পর্যায়ে আমার মনে হলো স্বপ্ন তো স্বপ্ন, ঘুমের ভিতর একটু ভয়ই তো পাই।
এই সামান্য ভয় আমি সহ্য করে নেব, তবুও আমি নীলের সাথেই থাকতে চাই। নীরব চেহারে হেলান দিতে দিতে বলল, তারপর আপনি আর দোয়া পড়ে শরীর বন্ধ করতেন না, তাই তো? মিমি অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। তারপর? তারপর একদিন হঠাৎ করে নীল চলে গেল। কোথায় চলে গেল জানি না। স্বপ্নের নিয়ন্ত্রণ তো আমার হাতে নেই। গত 1 মাস আগেই নীল চলে গেল। ও আর স্বপ্নে আসতো না। আমি একাই গাছতলায় কাঁদতাম। তারপর ওই জন্তুটা আসতো, আর আমি একাই দৌড়াতাম। পরপর 4 দিন নীল আসলো না। আমার শরীর বন্ধ করার দোয়া পড়লাম, কিন্তু এবার অন্য রকম কিছু হলো। নীরব আগ্রহ নিয়ে জানতে চাইল, কি হলো? মিমি কাঁপা কাঁপা স্বরে বলল, এবার আমার স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু আমার মনে হতে লাগলো কেউ আমার সাথে ঘুমের ভেতর জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়। নীল চলে যাওয়ার পরই এটা শুরু হলো। মিমি একটু থেমে বলল, নীরব ভাই, আমার মনে হয় ওই জন্তুটার স্বপ্ন থেকে বাস্তবে চলে এসছে। ওটা আমার সাথেই কাজটা করছে। আমি কি করব ভাইয়া, আমাকে বলুন। মিমি মেয়েটা কাঁদছে। নীরব খুব দ্রুত চিন্তা করছে মিমিকে কিভাবে পুরো ব্যাপারটা বোঝাবে, সেটাই সে চিন্তা করছে। নীরব মিমির হাত স্পর্শ করলো। কামনার স্পর্শ নয়, স্নেহের ছোঁয়া। মেয়েরা পুরুষের স্পর্শ ধরন বোঝে। প্রকৃতি এই অকৃত্রিম ক্ষমতা শুধু মেয়েদেরই দিয়েছে। মিমি ভরসা পেল। সকালের আল্ট্রাসাউন্ড রিপোর্টটা ডক্টর অনুপমের হাতে ঘুরে নীরবের হাতে এলো। নীরব রিপোর্টটা দেখে আপন মনই হাসলো। মিমি আগ্রহ ভরা চোখ নিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব বলল, দেখো মিমি, তুমি প্রেগনেন্ট নও। আল্ট্রাসোনোগ্রাফ রিপোর্ট বলছে তোমার জরায়ুতে কিছু নেই। কিন্তু আমি যে অনুভব করলাম, দেখো মিমি, আমাদের যাবতীয় শারীরিক অনুভূতি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, আর মস্তিষ্কের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রেখে কিছু হরমোন। তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি মনে প্রাণে জানো এবং মানো যে তুমি অতিরিক্ত রূপবতী, এবং আসলেই তাই। তুমি টিনেজ থেকে শুরু করেই এক ধরনের ইলিউশনে ভুগছো। গাদা গাদা প্রেমের প্রস্তাব তোমার গায়ে লাগেনি। তোমার মস্তিষ্ক খুঁজতো অন্য রকম কাউকে। যখন পেল না, তখন নিজেই একজনকে বানিয়ে নিল। মানে মানে নীল নামের ছেলেটি সেই অন্য রকম কেউ, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। তার অস্তিত্ব শুধু তোমার মস্তিষ্কে। একটা পর্যায়ে তোমার অবচেতন মন বুঝতে পারে নীল বলতে আসলেই কেউ নেই। তখন নীলকে তোমার মস্তিষ্ক আস্তে করে সরিয়ে ফেলে। খেয়াল করো, তোমার মস্তিষ্ক এখানে দুইভাবে কাজ করছে। একদিকে সে নীল নামক সত্তাকে সরিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে বারবার নীলকেই খুঁজছে। শরীর বন্ধ করার দোয়া আদৌ কাজ করে কিনা আমি জানি না, তবে সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিতে পারি। দোয়া পড়ার সময় তোমার মন একরকম বিশ্বাসই করে নিয়েছে যে এখন আর স্বপ্ন দেখবো না। বিশ্বাস অনেক বড় ব্যাপার। স্বপ্ন যেহেতু আমাদের চিন্তারই প্রতিফলন, তাই তুমি মাঝের কয়েকটা দিন স্বপ্ন দেখলে না। আমার কথা বিশ্বাস হচ্ছে? মিমি আস্তে করে জবাব দিল, হুম। আর আমার প্রেগনেন্সির লক্ষণগুলো, পিরিয়ড বন্ধ হওয়া, এসবের ব্যাখ্যা? এটাও তোমার একটা মানসিক রোগ। কদাকার জন্তুটাকে আগে থেকেই তুমি স্বপ্নে দেখতে, কারণ তুমি তোমার রূপ নিয়ে ভীত ছিলে। তোমার মনে সবসময় এটাই কাজ করতো যে খারাপ পুরুষ ওত পেতে বসে আছে তোমার জন্য। একসময় নীল আর স্বপ্ন দুটোই তোমার মাথা থেকে হারিয়ে গেল। রয়ে গেল কদাকার ভয়ানক প্রাণীটা। তুমি ধরেই নিলে সেটা স্বপ্ন ছেড়ে এবার তোমার বাস্তব জীবনে হানা দিয়েছে। এরপর নীরব মিমিকে সাইদোসিসের ব্যাপারটা বুঝিয়ে দিল। মিমি কিছু বলল না। নীরবের মনে হলো মিমি এখনো কিছু একটা নিয়ে কনফিউজড। নীরব জিজ্ঞেস করতে মিমি মিষ্টি করে হাসি দিয়ে বলল, আমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাইয়া, থ্যাঙ্কস। আসলে পুরোটা মেনে নিতে একটু কেমন যেন লাগছে। ব্যাপার না, একটু পর ঠিক হয়ে যাবে। আমি তাহলে যাই আজ। আবার নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। তার আগে তুমি ডক্টর জুথির কাছে যাও, আমিও আসছি। কিছু ওষুধ দেওয়া হবে তোমাকে, নিয়মিত খেও। ডক্টর জুথি ও ডক্টর অনুপমকে নীরব পুরো ব্যাপারটা বলল। ডক্টর অনুপম ভাতিজাকে নিয়ে বেশ গর্ববোধ করলো। ডক্টর জুথির যদিও বারবার আগের দুটো রিপোর্টের কথা মনে ছিল, তবুও তিনি একরকম নীরবের ব্যাখ্যাটা মেনে নিলেন। মিমিকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হলো। মিমি হাসপাতাল ছাড়ার পরপরই মিমির আর একটা মেডিকেল টেস্টের রিপোর্ট নীরবের হাতে আসে। নীরব অবাক হয়ে দেখে টেস্টের রেজাল্ট পজিটিভ, অর্থাৎ মেয়েটির সাথে কারোর শারীরিক মিলন হয়েছে। নীরব আবার নিজের যুক্তি দাঁড় করায়, হয়তো আগে কোনো অ্যাফেয়ার ছিল মিমির, কিন্তু অন্য কারোর সাথে হয়তো কিছু হয়েছে, কিংবা হয়তো হয়নি। এই রিপোর্টেই বা কি আসে যায় পরিশিষ্ট। মিমি আত্মহত্যার খবর নিউজে দেখে নীরব দ্রুত মিমির বাসায় যায়। সেখানে প্রচুর পুলিশ সহ আরও অনেকে। কেউ নীরবকে আলাদাভাবে জিজ্ঞেস করেনি সে কে। নীরব মিমির রুমে যায় আত্মহত্যার জায়গাটা দেখার জন্য। মিমির টেবিলে চোখ পড়তেই একটা ডায়েরি দেখতে পায় নীরব। ডায়েরিটা তার চোখে পড়তো না,
যদি না সেটার ওপর বড় করে নীল লেখা থাকতো। কৌতূহলবশত ডায়েরি খুলল নীরব। গোটা গোটা অক্ষরে সেখানে লেখা, নীল আছে। নীল সত্যিই আছে। আমার নীল মরে গেছে। মরে গেছে বলি সে আর স্বপ্নে আসে না। নীল আমাকে বলেছে আমি বেঁচে থাকলে সে আসতে পারবে না। আমি নীলকে চাই, নীলের সাথে থাকতে চাই। ওই ভয়ানক বাচ্চাটাকে গত রাতে নীল আমার ভেতর থেকে বের করে ফেলেছে। আমার চোখের সামনে দিয়ে সেটা রক্তের সাথে বের হয়ে গেছে। এখন শুধু আমি আর নীল, শুধু আমরা। মেয়েটার বোকামির কথা চিন্তা করে নীরব মনে মনে আফসোস করলো। ডায়েরিটা পুলিশকে দেওয়ার কথা ভাবল নীরব। ডায়েরি উল্টে পাল্টে দেখতে গিয়ে একটা স্কেচে চোখ আটকে গেল নীরবের। স্কেচের নিচে আমার নীল লিখে 2 মাস আগে তারিখ দেওয়া। নীরব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ডায়েরিটা সে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। স্কেচটা নীরবের ভাই নিলয়ের, যে দীর্ঘদিন কানাডায় ছিল। গত মাসেই হঠাৎ স্ট্রোক করে মারা যায় সে। প্রকৃতি নিজের কাছে হাজার রহস্য লুকিয়ে রাখে। মাঝে মাঝে কিছু কিছু রহস্য কিছু কিছু মানুষের জীবনচক্রে ঢুকিয়ে দেয় মজা দেখার জন্য। প্রকৃতিকে হারিয়ে দেওয়ার ক্ষমতা হয়তো বিজ্ঞানেরও এখনো হয়নি। মানুষকে নিয়ে খেলে সে। প্রকৃতি কিছু রহস্য নিজ গর্ভে লুকিয়ে রাখতে চায়। যেমন এক সমুদ্র রহস্য নিয়ে চলে গেল মিমি, আর তার অন্যরকম কেউ। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।